পড়াতে পড়াতে ক্লিক করে দিলেই হয়ে যায়। যাই হোক, সমস্যা নাই। আর পি ভ্যালু যদি লেফটের দিকে থাকে, মানে এই যে সাইডে এই টেইলের দিকে যদি আমার ক্রিটিক্যাল রিজিয়ন থাকে, তাহলে ক্রিটিক্যাল রিজিয়ন মানে এমন একটা রিজিয়ন, সেই রিজিয়নের মধ্যে যদি টেস্ট স্ট্যাটিস্টিকের মানটা আসে, তাহলে আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করি। আর হলুদ অংশটা মানে অ্যাকসেপ্টেন্স রিজিয়ন, এই রিজিয়নের মধ্যে যদি টেস্ট স্ট্যাটিস্টিকের মান আসে, তাহলে আমরা নাল হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট করি। আর কখন লেফট টেইল হচ্ছে কখন রাইট টেইল হচ্ছে এটা তো আমরা বলে দিচ্ছি, যে অল্টারনেটিভ হাইপোথিসিসের দিকে তাকাবেন। অল্টারনেটিভ হাইপোথিসিসে যদি লেস দেন থাকে, তাহলে হবে লেফট টেইল টেস্ট। অল্টারনেটিভ হাইপোথিসিসের দিকে তাকাবেন, এটা যদি গ্রেটার দেন থাকে, তাহলে হবে রাইট টেইল টেস্ট। আর এইখানে টু টেইল টেস্টের এখানে আছে অল্টারনেটিভ হাইপোথিসিস যদি নট ইকুয়াল টু থাকে, তাহলে এটা হবে টু টেইল টেস্ট। এটা দেখে আমরা ওয়ান টেইল নাকি টু টেইল এই জিনিসটা বুঝতে পারি। 2 দিয়ে গুণ করতে হবে নাকি হবে না, এটা জাস্ট আমরা বুঝতে পারি। ওকে, একটা ম্যাথ স্টেপ বাই স্টেপ করলে আপনারা সুন্দর মতো বুঝে যাবেন। ধরেন এখানে একটা এক্সাম্পল আছে, যে একটা টেস্ট স্ট্যাটিস্টিক ফর এ রাইট টেইল টেস্ট। এখানে বলেই দিছে রাইট টেইল টেস্ট, এখানে কোনো হাইপোথিসিস দেয়নি, কিন্তু বলেই দিছে যে রাইট টেইল টেস্টে জেড স্কোরের মান আসছে আমার 1.56, মানে স্ট্যান্ডার্ডাইজ জেড স্ট্যাটিস্টিকের মান পেয়েছি আমি 1.56। এখান থেকে বলেছে যে ফাইন্ড দ্য পি ভ্যালু, পি ভ্যালুটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। এখন যেহেতু রাইট টেইল টেস্ট, তাহলে রাইট টেইল টেস্ট হলে আমার কোন দিকে হবে, টেইলটা কোন দিকে হবে, ডান দিকে, তাই না? এটাই তো হওয়াটাই স্বাভাবিক। এই যে ডান দিকে ওরা 1.56 বরাবর ডান দিকে এখানে একটা এরিয়া ফাইন্ড আউট করেছে। এখন আমার এই হলুদ অংশের এরিয়া কতখানি সেটা বের করতে হবে। তো হলুদ অংশের এরিয়া কতখানি সেটা বের করার জন্য আমার একটা টেবিল লাগবে। তো আমি একটা টেবিল ওপেন করি, স্ট্যান্ডার্ড নরমাল টেবিল। দেখতে পাচ্ছেন সবাই টেবিল? ওকে, তাহলে আমার ভ্যালু ছিল কত পাইছি, 1.56, 1.56, 1.5 এই বরাবর 1.56, 6 কোথায় আছে, এই যে 6। তাহলে আমার ভ্যালু কত আসলো, এরিয়া কত আসলো, 0.94062, তাই না? 1.56 বরাবর আমি পেলাম হচ্ছে এরিয়া, কই গেল আমার শীট, কই, এই যে আমি তাহলে পাইলাম এরিয়া, এই যে বাম সাইড থেকে শুরু করে, আমরা তো জানি টেবিলে সবসময় বাম দিকের ক্ষেত্রফল দেওয়া থাকে, তাই না? তার মানে বাম দিক থেকে শুরু করে এই 1.56 এর আগ পর্যন্ত, মানে এই সাদা অংশের ক্ষেত্রফল কত, 0.9406। কিন্তু আমার লাগবে কি ডান দিকের অংশ কতটুকু, যেহেতু এটা রাইট টেইল টেস্ট, আমার ক্রিটিক্যাল রিজিয়ন কতটুকু, বা যে রিজিয়নে কোনো একটা পয়েন্ট পড়লে আমি সেই পয়েন্টটাকে রিজেক্ট করে দিব, মানে আমার ক্রিটিক্যাল রিজন কত, পি ভ্যালু কত। তো আমি ডান দিকের কোনো একটা অংশ যদি চাই, তাহলে আমরা ম্যাথ করার সময় দেখেছিলাম না 1 থেকে মাইনাস করতে হয়। মন থেকে মাইনাস করতে হবে, হ্যাঁ, কারণ পুরোটার মান কারণ তো আমার তো দেওয়া আছে বাম দিকের মান, মানে এই সাদা অংশের মান, এই যে সাদা অংশের মান, আমার লাগবে হলুদ অংশের মান। সেজন্য আমি টোটাল এরিয়া হলো 1, সেখান থেকে বিয়োগ করব। তো সেটাই করেছে, যে দেখেন দ্য এরিয়া টু দ্য রাইট অফ জেড, মানে 1.56 এর ডান দিকের অংশ ক্ষেত্রফল হচ্ছে 1 মাইনাস ওই টেবুলেটেড ভ্যালু 0.94062 ছিল ওখানে, এখানে 4 দশমিক স্থান পর্যন্ত নিয়েছে, তাই 6 পর্যন্ত রাখছে। আপনারা সরাসরি টেবিলে যা আছে সেটাই লিখবেন, কোনো অসুবিধা নেই। তার মানে এই যে 0.0594, তার মানে পি ভ্যালুর মান হচ্ছে 0.059 বা 0.06, এটা হচ্ছে পি ভ্যালুর মান। এখন মনে করেন আমার আলফার মান দেওয়া আছে, লেভেল অফ সিগনিফিকেন্সের মান দেওয়া আছে 5% লেভেল অফ সিগনিফিকেন্স, মানে 0.05, আর আমি পাইলাম পি ভ্যালুর মান 0.059, তাহলে কোনটা বড় কোনটা ছোট? দুইটাই তো সেম। একটা আছে 0.59, তার মানে কিন্তু এটাকে আমি লিখতে পারি 0.06, আর আলফার মান দেওয়া আছে 0.05, তাহলে কোনটা বড় হলো?
ম্যাডাম তাহলে পি এর মানটা বড় হবে। পি এর মান বড়, পি ভ্যালুর মান বড় হলে আমরা নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করি নাকি রিজেক্ট করি? এই যে এখানে দেওয়া আছে পি ভ্যালুর মান যদি বড় হয়, ইফ পি ভ্যালুর মান, ইফ পি ইজ গ্রেটার দেন আলফা দেন অ্যাকসেপ্ট নাল হাইপোথিসিস, ম্যাডাম পি তাই এর না? মান যদি বড় হয় তাহলে অ্যাকসেপ্ট নাল অ্যাকসেপ্ট, হাইপোথিসিস অ্যাকসেপ্ট। অথবা ফেইল টু রিজেক্ট বা অ্যাকসেপ্ট। ফেইল টু রিজেক্ট না লিখে সব জায়গায় লিখবেন অ্যাকসেপ্ট নাল হাইপোথিসিস। এই তো হয়ে গেল, অঙ্ক শেষ। কারণ আমাদের তাদের ক্লেইমটা, তারা যে মানে হাইপোথিসিসটা দিয়েছে, তারা যে ক্লেইমটা করেছে, তাদের কথাটা আমি মানে মেনে নিব নাকি মানবো না, এই পর্যন্ত আমার ডিসিশন হয়ে গেল না? আলফার মান পি এর মান বের করেই তো আমি ডিসিশন নিয়ে নিলাম যে তারা যে কথাটা বলেছে, তাদের ক্লেইমটা আমি একসেপ্ট করব নাকি রিজেক্ট করব। আমার কিন্তু ম্যাথ শেষ, মানে ম্যাথের লাস্ট স্টেজে চলে আসছি আমি কিন্তু। 0.5 মানে আলফার মানটা কোথায় পাইছি আমরা? আলফার মান কোশ্চেনে দেওয়াই থাকে, যে কোশ্চেন দেখলেই বুঝবেন, একটা ম্যাথ করালেই বুঝবেন যে আলফার মান মানে 5% লেভেল অফ সিগনিফিকেন্সে এই টেস্টটা করে দেখুন যে আমরা তাদের কথা মানবো নাকি মানবো না, এইভাবেই কোশ্চেন থাকে। আর ম্যাম যে এখানে যে আমরা পি এর ভ্যালুটা পাইছি, আমাদের যেমন যেমন একটা মানে জেড টেবিল দেওয়া হয়েছিল, এরকম একটা পি এর মানে ভ্যালুর একটা তো টেবিল থাকবে। না, আমরা এই যে জেড টেবিল থেকে ক্যালকুলেট করলাম, 1 থেকে মাইনাস করলাম করে পি এর ভ্যালুটা পাইলাম, যেহেতু রাইট টেবিলের বলে। আগে টেবিল সেম, আর কোনো টেবিল না এক্সট্রা? না 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 না, এটা হচ্ছে যেহেতু জেড স্ট্যান্ডার্ডাইজ টেস্ট স্ট্যাটিস্টিক, যেহেতু জেড, সেজন্য আমরা জেড টেবিল দেখলাম। আবার যখন হচ্ছে এটা তো লার্জ স্যাম্পলের জন্য, যখন হলো গিয়ে 30 অপেক্ষা কম স্যাম্পল হবে, তখন আমরা করব টি টেস্ট। তখন এখানে টি এর একটা ভ্যালু থাকবে, তখন আরো একটা টেবিল আছে টি টেবিল নামে, সেই টেবিল থেকে আমি মানে ইয়া বের করব, কি বলে, বুলেটেড ভ্যালু বা ক্রিটিক্যাল ভ্যালু বের করব। সেটা আমি দেখাচ্ছি সামনে। ধরেন এখানে আরেকটা দেওয়া আছে, দ্য টেস্ট স্ট্যাটিস্টিক ফর এ টু টেইল টেস্ট, এখানে বলেই দিছে টু টেইল টেস্ট, ঠিক আছে। জেড এর মান দেওয়া আছে কত, -2.63, মানে স্ট্যান্ডার্ডাইজ টেস্ট স্ট্যাটিস্টিক্যাল ভ্যালু দেওয়া আছে -2.63। এখন আমাকে পি ভ্যালু বের করতে হবে, তাহলে আমি কি করব প্রথমে বলেন তো? প্রথমে তাহলে দুই দিকে মানে এটা বের করতে হবে, 2.63 মানে মানটা বের করতে হবে। 2.63 বরাবর আমার টেবুলেটেড ভ্যালু কত সেটা বের করতে হবে, তাই না? তারপর 2 দিয়ে গুণ করতে হবে। তারপরে জাস্ট সেটাকে 2 দিয়ে গুণ করব। যেমন এখানে দেখি -2.63 বরাবর কত আছে, -2.63 -2.63, এই যে -2.63 মানে কত? 3 মানে কোনটা হবে বলেন তো? ভ্যালু কত হবে বলেন তো? -2.63 -2.63 0.00427। হ্যাঁ, এই তো, থ্যাংক ইউ। তাহলে কত হলো আমার? 0.00427। এখন আমার এরিয়া চেয়েছে কতটুকু, বলেছে টু টেইল টেস্টের জন্য। তো আমি টেবিলে যে ভ্যালুটা পেলাম সেটা কিন্তু পাইলাম কি শুধু এই এতটুকুর ভ্যালু, এইখান থেকে শুরু থেকে এতটুকুর ভ্যালু পাইছি। কিন্তু আমার তো একদিকে টেইলের ক্ষেত্রফল বের করলে হবে না, যেহেতু এই দিকেও একটা টেইল আছে। তো দুই দিকে টেইল যেহেতু সমান, সো আমি একদিকে টেইলকে যদি 2 দিয়ে গুণ করি টেইলের ক্ষেত্রফলকে বা এরিয়াকে, তাহলে তো দুই দিকের ক্ষেত্রফল পেয়ে যাব, ঠিক কিনা বলেন? জি ম্যাম, আমরা যদি ম্যাম ডান দিকের টেইলের মানে হ্যাঁ, ক্ষেত্রফল ডান বের দিকেরটা করতে, করতে গেলে তখন আমাকে করতে হতো কি বলেন তো? যদি এই ডান দিকের অংশটা বের করতে হতো, তাহলে আমার প্লাসের +2.63, এখানে কি প্লাস প্লাসের না? মানটা বের করে 2 দিয়ে গুণ করতে হতো। প্লাসের মানটাকে আবার কি করতে হতো, 1 থেকে মাইনাস করতে হতো, কারণ আমার তো লাগবে ডান দিকের অংশ, তাই না? জি ম্যাম, তো জি ম্যাম, একটু ঝামেলা সেইটাকে হইতো। আবার 2 দিয়ে গুণ করতে হতো। হ্যাঁ, তার থেকে বাম দিকের অংশ সরাসরি করে 2 দিয়ে গুণ করে দিলাম, শেষ। ম্যাম একজন জয়েন হইতে পারতেছে না। তাহলে যখন আমাদের টু টেল টেস্ট থাকবে তখন আমরা ডাইরেক্ট বাম দিকেরটাই করবো, কারণ এইটাই তো ভালো মনে হচ্ছে। হুম, সবসময় বাম দিকেরটা করব টু টেইল টেস্টের ক্ষেত্রে। কই আসে নাই তো কোনো নোটিফিকেশন, জয়েন হতে পারতেছে না, মানে কেউ তো অ্যাডমিট হতে চায় নাই।
মেসেজ দিচ্ছিল এই বারবার নাকি জয়েন নিতে পারতেছি যে না। মুর্শিদুল ইসলাম, জি জি ম্যাম। এই যে আসছে। ওকে, ঠিক আছে। জুই আলম, ক্লাস 9টায় শুরু করব, তারও যদি 9:30টায় জয়েন হন তাইলে আর ক্লাস করে ম্যাম, ম্যাম আমি 15 মিনিট থেকে ট্রাই করতেছি ম্যাম, কিন্তু জয়েন হতে পারতেছি না 9টা 10 থেকে। কেন? এটা ম্যাম তো আমি তো গ্রুপেও বলে রাখছি ম্যামকে একটু বলতে যে জয়েন দিতে বলো, কিন্তু জয়েন হচ্ছিল না। আমি তো জয়েন দিতে পারবো না, অ্যাড দিতে পারবো না, আপনারা তো কেউ আমার কোনো ইয়েতে নাই। আপনাদেরকে মানে রিকোয়েস্ট পাঠাতে হবে, অ্যাড আমি হ্যাঁ, অ্যাড। রিকোয়েস্ট তো পাঠাইছি ম্যাম, কিন্তু ওটা তাও হচ্ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আসলে নেটওয়ার্কের যে প্রবলেম, ওই জন্যই তো ফার্স্টেই কথা বললাম, আর ভালো লাগে না এরকম ভাবে ক্লাস নিতে। ঠিক হয় কইছেন নাকি? ম্যাম। আমি একটু ছবিতে আঁকায় দেখে বুঝাবো, বোর্ডে লেখালেখি করে বুঝাবো, ক্লাসরুমে গিয়ে ক্লাস নিব, এরকম করে বক বক করে করে কিভাবে ক্লাস নেওয়া যায়? এটাই যদি হইতো তাহলে তো মানুষ ফোনে ফোনেই সারা জীবন ক্লাস করে ফেলতে পারতো, স্কুল কলেজে আর যাওয়া লাগতো না। এই তো আর কি, যাই হোক। এখন দেখেন, স্ট্যান্ডার্ডাইজ টেস্ট স্ট্যাটিস্টিকের আবার একটা সূত্র আছে। এই সূত্রের মধ্যে সবগুলো ভ্যালু কোশ্চেনে দেওয়া থাকবে। স্যাম্পল মিন, পপুলেশন মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, রুট ওভার এন মানে স্যাম্পল সাইজ, সব কিছু দেওয়া থাকবে। সেই সব কিছুর ভ্যালু এখানে বসালে জেডের আমরা একটা ভ্যালু পাই। সেই জেডের ভ্যালু পাইলেই তো আমাদের সব কাজ শেষ। জেডের ভ্যালু থেকে আমি টেবিলে চলে যাব, টেবুলেটেড ভ্যালুটা দেখব, দেন সেখান থেকে 1 টেইল নাকি 2 টেইল সেটাও আমি দেখতে পারবো। সেটাকে আমি 2 দিয়ে গুণ করতে হবে নাকি হবে না সেটাও বুঝতে পারবো। আলফার মান মানে লেভেল অফ সিগনিফিকেন্সও কোশ্চেনে দেওয়া থাকে, সেখান থেকে তুলনা করব, করলে ব্যাস হয়ে গেল। আমার নাল হাইপোথিসিস আমি অ্যাকসেপ্ট করতেছি নাকি রিজেক্ট করতেছি, সেটা আমার চলে আসতেছে, ডিসিশন রুল হয়ে যাচ্ছে। আফটার দ্যাট কি হবে, আমি একটা লাস্ট ইন্টারপ্রিটেশন লিখে দিব। যদি নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট হয় তাহলে লিখে দিব যে দেয়ার ইজ এনাফ এভিডেন্স টু সাপোর্ট দেয়ার ক্লেইম। আর যদি তাদের কথা ঠিক না হয় বা আমি তাদের কথা যদি রিজেক্ট করি ক্লেইমটাকে, তাহলে আমি লিখে দেবো দেয়ার ইজ নট এনাফ এভিডেন্স টু সাপোর্ট দেয়ার ক্লেইম। জাস্ট এইটুকু কথা, বা কোশ্চেনে যে কথাটা লেখা থাকবে সেই কথাটা লিখে দেবো যে তারা যে কথাটা বলেছে, তারা তো এই ক্লেইম করেছে, কিন্তু তাদের ক্লেইমটা আমি অ্যাকসেপ্ট করব না। জাস্ট ম্যাম যদি আমাদের ভ্যালুটা না দেওয়া থাকে সেক্ষেত্রে এই সূত্র করে আর কি বের করবো নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, আর মানে ভ্যালু যদি দেওয়া থাকে ম্যাথে তাহলে সরাসরি গেট ভ্যালু কখনোই দেওয়া থাকে না। এতক্ষণ এক্সাম্পলে এমনি দেখালাম, কিন্তু ম্যাথে আপনাদের দেওয়া থাকবে এরকম স্যাম্পল মিন, পপুলেশন মিন, সিগমার মান, এন এর মান, এগুলো দেওয়া থাকে। এই যে এখানেও আবার সেই স্টেপ, এই স্টেপগুলো খুব ভালো করে মনে রাখবেন। এখানেও সেই একই কথা, সবার প্রথমে আমি নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিস কি হবে সেটা লিখবো। তারপরে আইডেন্টিফাই আলফা, আলফার মান কোশ্চেনে দেওয়াই থাকবে। দেন সেখান থেকে জেডের ভ্যালু বের করব, দেন টেবিল ইউজ করে টেবুলেটেড ভ্যালু বের করব। দেন যদি 1 টেইল টেস্ট হয় তাহলে ওই অনুযায়ী জাস্ট টেবুলেটেড ভ্যালুটাই হবে। 2 টেইল টেস্ট হলে জাস্ট 2 দিয়ে গুণ হবে। আর রিজেক্ট আলফা না সরি রিজেক্ট নাল হাইপোথিসিস করব কখন, যদি পি ভ্যালু ছোট হয় অথবা ইকুয়াল হয় আলফার, আদারওয়াইজ অ্যাকসেপ্ট নাল হাইপোথিসিস। দেন 7 নম্বরে বলেছে ইন্টারপ্রিট দ্য ডিসিশন ইন দ্য কনটেক্সট অফ দ্য অরিজিনাল ক্লেইম। তারা যে ক্লেইমটা করলো সেটা আমার শেষ পর্যন্ত অ্যাকসেপ্ট হলো নাকি রিজেক্ট হলো, সেই কথাটা লাস্টে লিখে দিতে হবে। মানে একই স্টেপ বারবার আসছে। কি জন্য আসছে, যাতে আপনারা বারবার ভালো করে পড়েন এবং বারবার মুখস্থ হয়ে যায়। তবে একটা ম্যাথ করলে একদম ক্লিয়ার হয়ে যাবে। আমার এই ম্যাথটাই আসে। কি Hypothesis. ও এগুলো মুসি, এগুলো রেগুলার ব্যাচের ওদের পড়াইছি যখন, সেই সময় লিখেছিলাম। ওকে, কেউ একজন কোশ্চেনটা পড়েন তো। A manufacturer claims that its researchable batteries are good for an average of more than 1000 charge. A random sample of 100 batteries has a mean life of 1000 true charge and a standard deviation of 14. Is there enough evidence to support this claim at
আলফা মানে 1% লেভেল অফ 0.02 সিগনিফিকেন্সে তাদের কথাটা কি সাপোর্ট করব নাকি করব না সেটা দেখব। তাহলে আমার কোশ্চেনে কি দেওয়া আছে, কি সম্পর্কে বলা আছে বলেন তো সবার আগে? পপুলেশন, মানে পপুলেশন প্যারামিটারটা কি? মিন, ভ্যারিয়েন্স নাকি প্রপোর্শন? ম্যাডাম মিন দেওয়া আছে। মিন দেওয়া আছে, যেহেতু এভারেজ কথাটা লেখা, তাহলে আমি নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিসে ইউজ করব মিউ সাইনটা ইউজ করব। যদি প্রপোর্শন থাকতো তাহলে পি সাইন ইউজ করতাম, যদি ভ্যারিয়েন্স থাকে তাহলে সিগমা স্কয়ার সাইন ইউজ করতাম। এখানে যেহেতু এভারেজ আছে মিউ সাইন ইউজ করব। এখন আমাকে কি বলেছে? মোর দেন 1000 চার্জ। তার মানে ওই ম্যানুফ্যাকচারার কোম্পানি ক্লেম করেছে যে তাদের ব্যাটারিগুলোর লাইফ টাইম ততক্ষণ পর্যন্ত থাকবে, মানে 1000-এর বেশি বার চার্জ দেওয়া পর্যন্ত তাদের ব্যাটারিটা ভালো থাকবে। মনে করেন আপনি মোবাইল কিনলাম, মোবাইল কোম্পানির যে ব্যাটারি যারা মানে তৈরি করেছে সেই তৈরিকারকরা বলল যে আমাদের এই ব্যাটারিটা খুব ভালো, 1000 বার চার্জ দেওয়া পর্যন্ত বা 1000-এর বেশি বার চার্জ দেওয়া পর্যন্ত অবশ্যই ভালো থাকবে। তো আমি কি করলাম তখন, তাদের ক্লেইমটা সঠিক কিনা সেটা দেখার জন্য আমি ওই ব্যাটারির ম্যানুফ্যাকচারার কোম্পানি থেকে 100টা ব্যাটারি কিনে আনলাম। এই যে র্যান্ডম স্যাম্পল অফ 100 ব্যাটারি, মনে করেন 100টা ব্যাটারি কিনে এনে প্রত্যেকটা ব্যাটারিকে আমি প্রতিদিন চার্জ দেই, খুলি, আবার চার্জ দেই, খুলি, এরকম করে 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 কতবার চার্জ দেওয়া পর্যন্ত ব্যাটারিটা ভালো থাকে এটা আমি দেখতেছি, পরীক্ষা করতেছি। তো আমি পাইলাম কি, ওই যে 100টা যে র্যান্ডম স্যাম্পল এনেছিলাম তাদের মিন লাইফ বা ব্যাটারির চার্জ 1002 পর্যন্ত ছিল। 1002 এর মধ্যে মোটামুটি সবগুলো নষ্ট হয়ে গেছে, বা কিছু কিছু হয়তো 1005 ছিল, 1006 ছিল, সবগুলো যোগ করে 100 দিয়ে ভাগ করছি, মানে মিন লাইফটা পেয়েছি সেটা হচ্ছে 1002 এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করেছি, পেয়েছি কত? 14। এখন আমাকে বলেছে ইজ দেয়ার এনাফ এভিডেন্স টু সাপোর্ট দিস ক্লেম এট আলফা ইকুয়াল টু 0.01, মানে মাত্র 1% লেভেল অফ সিগনিফিকেন্স, মানে 1% ব্যাটারি বা 100টার মধ্যে একটা ব্যাটারি যদি 1000 বার চার্জ দেওয়ার আগেও নষ্ট হয়ে যায় তবুও আমি তাদের কথাটা মেনে নিব। কিন্তু একের বেশি 2টা বা 5টা ব্যাটারি যদি 1000 বার চার্জ দেওয়ার আগেই নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমি তাদের কথাটা মানবো না, তাদের ক্লেইমটাকে আমি রিজেক্ট করে দিব যে তোমাদের কথাটা ভুল, তোমার বলছো তুমি 1000-এর বেশি বার চার্জ দেওয়া পর্যন্ত ভালো থাকবে, 5টা ব্যাটারি আমার আগেই নষ্ট হয়ে গেছে, এরকম কথা আর কি। তো আমাকে আগে স্ট্রেট করতে হবে নাল এখানে লেভেল অফ সিগনিফিকেন্স আলফা ইকুয়াল টু কত দেওয়া আছে? 1% লেভেল অফ 1%। তার মানে যদি একটার বেশি যদি হয়, একটা পর্যন্ত যদি তাদের কথা নাও মানে 1000 বার চার্জ দেওয়ার আগেও হচ্ছে নষ্ট হয়ে যায় তবুও আমি তাদের কথাটা মেনে নিব যে 1000টার মধ্যে 99টা তো আমি 1000-এর বেশি বার চার্জ দেওয়া পর্যন্ত ভালো ছিলই, সো ঠিক আছে আমি তাদের কথাটা মেনে নিলাম। কিন্তু 1% লেভেল অফ সিগনিফিকেন্স যেহেতু বলছি, 2টা বা 3টা ব্যাটারি যদি আগে আগে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমি তাদের কথা মানবো না। যদি এখানে 5% থাকতো, 5টা পর্যন্ত ব্যাটারি আগে আগে নষ্ট হলেও তাদের কথা আমি মানতাম। বুঝতে পেরেছেন? এটা হলো লেভেল অফ সিগনিফিকেন্স জিনিসটা। তো আগে আমাকে নাল হাইপোথিসিস কত, অল্টারনেটিভ কত সেটা দেখতে হবে। এখন নাল হাইপোথিসিস দেওয়ার সময় আপনাদের সবসময় মনে রাখতে হবে ইকুয়াল সাইন যেখানে আছে, শুধু সম্পূর্ণ ইকুয়াল মানে শুধু সমান সমান বা ইকুয়াল চিহ্ন, বা লেস দেন ইকুয়াল চিহ্ন, অথবা গ্রেটার দেন ইকুয়াল চিহ্ন, এই 3টা চিহ্ন সবসময় নাল হাইপোথিসিসে হয়। অল্টারনেটিভে নট ইকুয়াল টু হয়, মানে ঠিক বিপরীতে, ইকুয়াল থাকলে নট ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল থাকলে হয় শুধুমাত্র লেস দেন, আর শুধুমাত্র লেস দেন ইকুয়াল থাকলে হয় গ্রেটার দেন। তো এখানে যেহেতু বলা আছে মোর দেন 1000, তো মোর দেন মানে কি? গ্রেটার দেন না? মিউ ইজ গ্রেটার দেন 1000। আমি কিন্তু এই অল্টারনেটিভ হাইপোথিসিসে ওরা ক্লেইমটা লিখেছে, এই ক্লেইমটা কিন্তু নাল হাইপোথিসিসে লিখতে পারতাম, কিন্তু কেন লিখি নাই? এই যে ইকুয়ালিটি সাইনটা এখানে নাই, সেই জন্য। আমার যদি এখানে বলা থাকতো এভারেজ লাইফ টাইম 1000, মানে কোনো মোর দেন লেস দেন এর কথা যদি না থাকতো, একদম ইকুয়াল টু 1000 লেখা থাকতো, তাহলে আমি মিউ ইকুয়াল টু 1000 নাল হাইপোথিসিসে লিখে দিতাম। কিন্তু যেহেতু গ্রেটার দেন বা লেস দেন এই কথা লেখা থাকলে আমরা তখন ক্লেইমটাকে করে দিব অল্টারনেটিভ হাইপোথিসিসে। সেই জন্য এখানে অল্টারনেটিভ হাইপোথিসিসে দেওয়া আছে মিউ ইজ গ্রেটার দেন 1000, এটা আমরা ক্লেইমটাকে আমরা অল্টারনেটিভে রেখেছি। আর তার ঠিক বিপরীত কত? গ্রেটার দেন থাকলে কত হয়? লেস দেন লেস দেন ইকুয়াল।
তখন সেটা আমি রাখবো মানে ইকুয়াল চিহ্ন যেখানেই আছে, লেস দেন ইকুয়াল হোক, গ্রেটার দেন ইকুয়াল হোক, শুধু ইকুয়াল হোক, সেটা সবসময় রাখবো নাল হাইপোথিসিস, এটা মনে রাখবো। ম্যাম আমরা তো ক্লেমটা আমরা নাল হাইপোথিসিস বা অল্টারনেটিভ হাইপোথিসিস যে কোনো একটাতেই করতে পারি, যে মানে কোনো যেটা একটাতেই প্রশ্নে দেওয়া মিল যাবে, আছে। কিন্তু নর্মালি এই যে বললাম যে ইকুয়াল চিহ্ন যেখানে থাকে, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল বা শুধু ইকুয়াল, এইগুলো দিব নালে। আর গ্রেটার দেন, লেস দেন, নট ইকুয়াল এরকম সাইন থাকলে সেটা দিব অল্টারনেটিভে। বুঝতে ম্যাম আমরা পেরেছি? ক্লেমটাতে লিখবো, এই হ্যাঁ ক্লেমটা হ্যাঁ আসলে যে হ্যাঁ কোনো একটাতে লিখতেই হবে। হ্যাঁ মানে কোশ্চেনের সাথে যেটা ক্লেমটা, মিল করে। হ্যাঁ ক্লেমটা যদি ইকুয়ালের থাকে তাহলে তখন আমরা নাল হাইপোথিসিসে লিখবো, কিন্তু যদি জি ম্যাম। গ্রেটার দেন লেস দেনের কথা থাকে তখন আমি দিব অল্টারনেটিভে। জি ম্যাম। এটা কিসের জন্য লেখা হয়? এটা আমরা ক্লেইমটাকে আমরা যে কোনো একটা হাইপোথিসিসে লিখলেই কিন্তু হয়, কিন্তু আমরা গ্রেটার দেন বা লেস দেন থাকলে নাল অল্টারনেটিভে লিখি এই জন্য যে আমরা তো অল্টারনেটিভ হাইপোথিসিস দেখেই বুঝতে পারি আমি রাইট টেল টেস্ট নাকি লেফট টেল টেস্ট, তাই না? ইকুয়াল চিহ্নটা থাকলেই কিন্তু তখন ভেজাল লেগে যায় যে লেফট টেল টেস্ট নাকি রাইট টেল টেস্ট নাকি টু টেল টেস্ট, মানে একটু ঝামেলা বেঁধে যায়। এই জন্য আমরা ইকুয়াল সাইন গুলো সব দেই নাল হাইপোথিসিসে, আর ইকুয়াল বাদে লেস দেন, গ্রেটার দেন, নট ইকুয়াল এগুলো দেই অল্টারনেটিভে। ঠিক আছে সবাই? জি ম্যাম। ওকে। আর লেভেল অফ সিগনিফিকেন্স কত দেওয়া আছে? দেওয়াই আছে এখানে, এই যে 0.01 মানে 1%। ওকে, এখন যেহেতু এখানে অ্যাভারেজ সম্পর্কে বলা, আমরা আগেই একটা টেবিলে দেখেছি অ্যাভারেজ থাকলে হয় স্ট্যান্ডার্ডাইজড জেড টেস্ট। যখন র্যান্ডম স্যাম্পলের সাইজ হচ্ছে 30 অপেক্ষা বেশি তখন হয় সবসময় স্ট্যান্ডার্ডাইজ জেড স্ট্যাটিস্টিক। যদি এখানে র্যান্ডম স্যাম্পল 100 মানে 30-এর কম হতো তাহলে কিন্তু আমি ইউজ করতাম টি স্ট্যাটিস্টিক। টি স্ট্যাটিস্টিকের সূত্রও সেম এইরকমই, এক্স বার মাইনাস মিউ বাই এই সিগমার জায়গায় জাস্ট এস, ওই একই জিনিস। এস মানেও স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর সিগমা মানে হচ্ছে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এইটুকুই পার্থক্য। বাই রুট এন সেম একই জিনিস, শুধু টি টেবিল থেকে ভ্যালু দেখতে হয়। এটা হলো জেড স্ট্যাটিস্টিক, জেড টেবিল থেকে ভ্যালু দেখতে হয়। মানে আমি জাস্ট তুলনা করতেছি এই জন্য যাতে একটা ম্যাথ করলে মোটামুটি সবগুলো ম্যাথের একটা ধারণা চলে আসে, ঠিক আছে? তো জেড এর মান এখানে কত কত হবে বলেন তো? এক্স বার মানে স্যাম্পল মিন কত দেওয়া আছে এখানে? স্যাম্পল মিন কত? স্যাম্পল মিন হচ্ছে 1002। হ্যাঁ, আর পপুলেশন মিন কত? পপুলেশন মিন পপুলেশন সবসময় হচ্ছে ক্লেম করা যা থাকে সেটাই হলো পপুলেশন প্যারামিটার। পপুলেশন মিন হোক, পপুলেশন প্রপোর্শন হোক, পপুলেশন ভ্যারিয়েন্স হোক, মনে করেন যেটা ক্লেম এখানে করা পপুলেশন মিন দেওয়া হচ্ছে 1000। 1000। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত দেওয়া আছে? 14 দেওয়া আছে। সিগমার মান 14, এন এর মান কত? স্যাম্পল সাইজ কত? স্যাম্পল সাইজ মান 100। 100, মানে আমি 100টা স্যাম্পল নিয়ে কাজ করেছি এখানে। তো আমি যদি এখানে সবকিছু দিই তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ করলে একটা পাবো না, জেড এর একটা ভ্যালু পাবো না? জি ম্যাম, এইখানে যদি ম্যাম প্রপোর্শন থাকতো তাহলে আমাদের সূত্রটা এক্স বার মাইনাস মিউ এর যদি জায়গায় টি থাকতো, কি যদি হতো? জেড স্ট্যাটিস্টিক, এটা তো জেড স্ট্যাটিস্টিক, যদি টি স্ট্যাটিস্টিক থাকতো তাহলে হতো এক্স বার মাইনাস মিউ বাই এস মানে স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এস বাই রুট এন। আর যদি প্রপোর্শন থাকতো, প্রপোর্শন থাকলে আমরা এখানে দিতাম পি হ্যাট মানে প্রথমে এক্স বারের জায়গায় স্যাম্পল প্রপোর্শন মাইনাস পপুলেশন প্রপোর্শন, পি হ্যাট মাইনাস পি বাই রুট ওভার পি কিউ বাই এন। এটা হলো সূত্র। এই তিনটে সূত্র জাস্ট মনে রাখলেই হয়ে যাবে। যাই হোক, মোটামুটি আগে এই ম্যাথটা বোঝেন, পরের গুলা পরে। জি ম্যাম। জেড এর মান কত পেলাম? জেড এর মান 1.43। 1.43। তাহলে আমি এখন কি করব? আমার এখন কাজ কি? পি ভ্যালু বের করা, তাই না? জি ম্যাম, পি ভ্যালু বের করা। জেড ভ্যালু বরাবর পি ভ্যালু বের করা। এটা ওয়ান টেল টেস্ট নাকি টু টেল টেস্ট? ম্যাডাম এটা হচ্ছে অন টেল টেস্ট। তাহলে কি 2 দিয়ে গুণ করব না করব না? না না ম্যাম, এটা 2 দিয়ে গুণ হবে না। আচ্ছা, এটা রাইট টেল টেস্ট নাকি লেফট টেল টেস্ট? তবে এটা হচ্ছে মোর দ্যান ইয়ে আছে। গ্রেটার দেন চিহ্ন থাকলে কি জি হয়? ম্যাম, এটা রাইট টেল টেস্ট হবে। রাইট টেল টেস্ট। থ্যাংক ইউ। তাহলে 1.43 বরাবর আমি কোন দিকে দিব? রাইট দিকে, ডান। রাইট টেল টেস্ট। মানে একটা গ্রাফ আঁকবো, এই যে একটা গ্রাফ আঁকি আপনাদের সামনে, এখানেই একটা গ্রাফ আঁকি, মনে করেন সরাসরি একটা গ্রাফ আঁকবো, যেহেতু এটা নর্মাল ডিস্ট্রিবিউশন, নর্মাল ডিস্ট্রিবিউশনের একটা গ্রাফ আঁকবো। তাহলে এটা রাইট টেল টেস্ট, তার মানে ডান দিকে 1.43 বরাবর আমি
1.43। তার মানে আমার ক্রিটিক্যাল রিজন বা পি ভ্যালু এতটুকু। এই এরিয়াটা আমার বের করতে হবে, তাই না? এই লাল অংশের এরিয়াটা। জি ম্যাম। তাহলে আমি টেবিলে চলে যাই, দেখি কি আসছে। 1.43, 1.43, 1.40, 3 মানে এটা না? 0.92364 এটা না? জি ম্যাম ওইটা। হ্যাঁ এইটা। তো এটাকে কি করতে হবে? আমার 1 থেকে মাইনাস করতে হবে না, যেহেতু ডান দিকের এরিয়া আমার লাগবে। জি ম্যাম, 1 থেকে সবসময় মাইনাস করতে হবে। এরিয়া মানে 1 থেকে মাইনাস করতে হবে। মানে আমার এরিয়া দেওয়া আছে এই সাদা অংশের মান, আমার লাগবে লাল অংশের মান। তার মানে আমি কি করব? 1 থেকে 0.94 ওটা বিয়োগ করব। ওকে, কত হয় দেখি। 1.43 বরাবর 1 থেকে 0.94 বিয়োগ করলে দেখেন হয় 0.0764। বিয়োগ করে দেখেন তো হয় কিনা। শীটে ভুল থাকতে পারে, শীটে অনেক ভুল আছে। সো আপনারা আমি যেভাবে বলতেছি ম্যাথ সেভাবে করবেন। 0.92364 এটা বিয়োগ করে দেখেন তো কত হয় 1 থেকে। ম্যাডাম 1 মাইনাস ম্যাম 0.1 0.92364। 0.92364 হ্যাঁ, ম্যাডাম 0.3736 আসে। 0.3736। 36 জি ম্যাম। এখানে কত দেওয়া? 0.0764। এই জন্যই বলছিলাম শীটের মধ্যে ভুলভাল আছে। জি ম্যাম, আমরা শীটের মধ্যে কি না করে আমরা ডাইরেক্ট গুণ মানে হ্যাঁ, বিয়োগ করে দেখবো না। কিন্তু এটা তো আসার কথা, সেদিন আমি করালাম অঙ্কটা, আসছিল এরিয়া অফ দ্য রাইট 1.430764। ম্যাডাম তাহলে আবার আবার একটু আপনি আবার একটু ভ্যালুটা আপনি বলেন আবার। 3 দশমিক পর্যন্ত নেন, 0.9236 এই পর্যন্ত নেন তো কি হয়? 0.9236। ম্যাডাম 1 মাইনাস 0.9236 ম্যাডাম হ্যাঁ, এবার ঠিক আছে। এবার আসছে না 0.07। 0.07 ওরা 4 দশমিক পর্যন্ত নিছে তো ওই জন্য দশমিক উল্টাপাল্টা। তবে এসব আপনাদের কোনো প্রবলেম নাই, বুঝছেন? শীট দেখবেন না আপনারা, আমি যা বলতেছি জাস্ট সেটা করে যাবেন, ঠিক আছে? জি ম্যাম শীটের পয়েন্ট মধ্যে জিরো পয়েন্ট জিরো সেভেন শীটে এখানে 3 দশমিক নিছে, শীটে ইচ্ছা মতো কখনো 2 দশমিক নিছে। এটা আসলে আর আমাদের টেবিলে তো দেওয়া আছে 5 দশমিক পর্যন্ত, সো ওটা নিয়ে কোনো সমস্যা না। তাহলে এখন দেখেন তো পি ভ্যালু বড় নাকি আলফা বড়, কোনটা ছোট কোনটা বড় তুলনা করে দেখেন তো। আমরা নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করব না রিজেক্ট করব? ম্যাডাম পি ভ্যালু বড় আর আলফা ভ্যালু ছোট। আলফার ভ্যালু ছোট। পি ভ্যালু বড় হলে কি হয় যেন? নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট হয়, তাই না? জি ম্যাম। নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট হয়ে গেল, তার মানে কি হলো? নাল হাইপোথিসিস, ও সরি, নাল হাইপোথিসিসটা অ্যাকসেপ্ট হয়ে গেল। নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট মানে কি? আমার ক্লেইমটা অ্যাকসেপ্ট হলো না রিজেক্ট হলো? ম্যাডাম ক্লেমটা নাল হাইপোথিসিস যদি অ্যাকসেপ্ট হয় হুম, তাহলে মানে এটা এইটা গ্রেটার অ্যাকসেপ্ট হওয়া মানে এইটা রিজেক্ট। তার মানে রিজেক্ট হয়। ক্লেইম আমার রিজেক্ট হয়ে গেল, তাই না? জি ম্যাম, কারণ ক্লেমটা তো আমার ছিল অল্টারনেটিভ হাইপোথিসিস। অল্টারনেটিভ, হ্যাঁ। আমার যদি নাল হাইপোথিসিস রিজেক্ট হতো তার মানে কি হতো? অল্টারনেটিভটা অ্যাকসেপ্ট হতো, তখন আমার ক্লেইমটাকে আমি অ্যাকসেপ্ট করতে পারতাম। কিন্তু কি হলো? নাল হাইপোথিসিসটা আমার অ্যাকসেপ্ট হয়ে গেল, তার মানে কি অল্টারনেটিভ অটোমেটিক্যালি বাদ হয়ে গেল। তার মানে তারা যে ক্লেইমটা করেছে তা সেটা ঠিক নয়। আমরা যে ম্যাথটা করব করার পরে আমরা নাল হাইপোথিসিসের দিকে মানে করব, তুলনা করব যে আসলে এটা নাল হাইপোথিসিসের ক্ষেত্রে যায় কি যায় না। যদি যায় তাহলে তো অল্টারনেটিভ অল্টারনেটিভ হাইপোথিসিস। অটোমেটিক্যালি বাদ হয়ে যাচ্ছে। জি ম্যাম। তার মানে কি হলো? তারা যে ক্লেইমটা করেছে সেটা ঠিক না। সেই জন্য এখানে লিখেছে at 1% level of significance there is not enough evidence to support their claim that the rechargeable battery has an average life of at least 1000 charge। মানে তারা যে কথাটা বলেছে সে কথাটা ঠিক না, বা তাদের সেই কথাটার এনাফ কোনো এভিডেন্স প্রমাণ আমরা পাইলাম না। আমরা সম্পূর্ণ ম্যাথ করে আমাদের ডিসিশন আসলো, তাদের কথাটা আমি রিজেক্ট করলাম বা একসেপ্ট ম্যাম করলাম। আমাদের একটু নাল হাইপোথিসিসটা একটু মানে মানে এখানে মিউ লেস দ্যান ইকাল টু 1000 ছিল। হ্যাঁ, তাহলে আমাদের এখানে কথা আসতেছে কি ম্যাম, মানে লেস দ্যান কথা ইকাল টু। হচ্ছে যে মিউ বা এভারেজ লাইফ টাইম 1000-এর সমান বা ছোট। মানে তারা যেহেতু বলেছে, তারা বলেছিল কিন্তু মোর দেন, তারা কিন্তু বলেছিল বেশি।
আর আমি জি ম্যাম। নাল হাইপোথিসিসে নিচ্ছি ছোট বা সমান, অল্টারনেটিভে নিচ্ছি বেশি। জি ম্যাম। তার মানে কি নাল হাইপোথিসিস আমার একসেপ্ট হলো আর অল্টারনেটিভ আমার রিজেক্ট হয়ে গেল। সো জি ম্যাম। তাদের কথাটা এনাফ এভিডেন্স আমি পেলাম না। জি ম্যাম, তাদের কথাটা তাহলে মিথ্যা হয়ে গেল। হ্যাঁ। জি ম্যাম, এখন বুঝতে পারছি। সবাই কি ক্লিয়ার? মানে আপনার নাম যেন কি, যে বেশি কথা বলতেছেন? মানে ম্যাম তারেক এম তারেক রহমান। রহমান। থ্যাংক ইউ। না, যারা রেসপন্স করে আমি কিন্তু তাদেরকে নাম্বার বেশি দেই। ক্লাসে রেসপন্স যারা বেশি করে, যারা একটা প্রবলেম হলে সাথে সাথে বলে বা কোথায় বুঝতেছে না সেটা বলে, আর যারা একদমই ক্লাসে চুপ করে বসে থাকে, কেউ কেউ ঘুমায়েও যাইতে পারে, আমি তো আর সেটা বুঝি না। এখন ম্যাম তারেক এমনিতেও নাম্বার বেশি পায়। তাই নাকি? মিডে কত পেয়েছেন হ্যাঁ। রহমান? ম্যাডাম আমি মিডে অন্যদের সাথে কম পাইছি, আমি পাইছি 15, অনেকেই 16 পাইছে। ওরে বাবা, 15 পেয়ে গেছেন, কি বলেন? এটা তো বলা পাইছি। মিডে সমস্যা 12 নাই ম্যাম, পাওয়া মানে বিশাল ব্যাপার। নাম্বার নিয়ে আমার বেশি মাথা ব্যথা নাই ম্যাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এইটাই হওয়া উচিত। নাম্বার নিয়ে কেন মাথা ব্যথা থাকে? আমি একটা নতুন জিনিস বুঝবো, এটাই তো আমার আনন্দ, তাই না? আমি একটা কিছু বুঝতেছি, আমি জি ম্যাম। সেটা মানে বোঝার চেষ্টা করছি। একটা ম্যাথ বা একটা যেটাই হোক না কেন, যে কোনো সাবজেক্টই হোক না কেন, সেটা আমি বুঝতেই আমার, সেটাই কিন্তু আপনার লাইফের জন্য আপনার কাজে লাগবে। নাম্বার নিয়ে কিন্তু খুব বেশি কিছু ইয়ে হবে না। কারণ মনে করেন জিপিএ 4 পাইলো একজন দুইজন, তো তাদের কি ইয়ে হবে? হয়তো তাদের একটাই চাকরির ক্ষেত্র, ভালো টিচার হইতে পারবে হয়তো, বা টিচার পদে আর কি অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করার জন্য সেটা ভালো। কিন্তু মনে করেন ভালো পড়ানোর জন্য, ভালো বুঝানোর জন্য, যে কিনা ভালো না বোঝে সে কিন্তু ভালো পড়াইতেও পারবে না। এটাই কিন্তু আসল। আমার সিজিপিএ যতই ভালো থাকুক, আমি যদি ভালো পড়াইতে না পারি, তাহলে কিন্তু আমার টিচার হওয়ার যোগ্যতা নাই। ঠিক সেরকম যে যে কর্মক্ষেত্রেই যাক, সেই কর্মক্ষেত্রটাকে তাকে ভালো করে কাজটা করতে হবে, তাই না? জি ম্যাম। এইটাই। এই জন্য রেজাল্ট ফ্যাক্টর অবশ্যই, কারণ আপনি চাকরির ইয়ে তো করতে হবে, আপনার অ্যাপ্লাই তো করতে হবে। আপনি যদি জি ম্যাম। চাকরির অ্যাপ্লাই করার সুযোগই না পান, তাহলে তো মনে করেন কিছুই হবে না। এইটাই। তো যাই হোক, ওই একই কথাবার্তা আবার লেখা, অ্যাকসেপ্টেন্স রিজন, রিজেকশন রিজন, এগুলো পড়তে হবে না, এগুলো কিছুই পড়তে হবে না। এখন আমরা একটা এক্সাম্পল দেখবো, জাস্ট স্মল স্যাম্পলের টি স্ট্যাটিস্টিক ইউজ করে যে টি টেবিল কিভাবে দেখতে হয় সেটা দেখবো। তাহলেই আপনাদের মনে এই সেমিস্টারের মতো শেষ। তাহলে আমরা জেড টেবিলটা কেটে দিই, যে জেড টেবিল এখন লাগতেছে না, টি টেবিল লাগবে। তো টি টেবিলের জন্য সবার প্রথমে, জেড টেবিলের সাথে টি টেবিলের একটু পার্থক্য আছে। টি টেবিল আমরা দেখি হচ্ছে ডিগ্রিস অফ ফ্রিডম কত, ডিগ্রিস অফ ফ্রিডম বরাবর টেবুলেটেড ভ্যালু কত হয় সেটা দেখি। আমরা যেরকম জেড টেবিলের জেড স্ট্যাটিস্টিকের মান কত সেই বরাবর দেখেছিলাম, এইখানে দেখবো আমরা ডিগ্রিস অফ ফ্রিডম কত। এখন ডিগ্রিস অফ ফ্রিডম কত সেটা খুবই সহজ, জাস্ট আমার যে স্যাম্পল সাইজটা দেওয়া থাকবে, কোশ্চেনেই দেওয়া থাকে, সেখান থেকে 1 মাইনাস করলেই হয়ে যাবে। এই যে n-1, মানে স্যাম্পল সাইজ যা দেওয়া থাকবে, জাস্ট সেখান থেকে 1 মাইনাস করলেই আমি ডিগ্রিস অফ ফ্রিডম পেয়ে যাব। সেখান থেকে টেবুলেটেড ভ্যালু দেখবো। টেবুলেটেড ভ্যালুটা যদি আমার টি স্ট্যাটিস্টিক যেটা পাবো, সেই টি স্ট্যাটিস্টিকের বড় হয়, মানে এই জিনিসটা একটু লিখে নেন। সবাই খাতা কলম বের করেন। সবাই খাতা কলম বের করেছেন? এই যে এটা হলো টি স্ট্যান্ডার্ডাইজ টি স্ট্যাটিস্টিক, এটা হলো স্ট্যান্ডার্ড টি স্ট্যাটিস্টিক, আর ডিগ্রিস অফ ফ্রিডম হলো n-1। আপনারা লিখে নেন এটা। ইফ, এটাকে বলা হয় ক্যালকুলেটেড ভ্যালু, ঠিক আছে? এই টি কে বলা হয়, এটাকে বলা হয় ক্যালকুলেটেড ভ্যালু। ক্যালকুলেটেড ভ্যালু। ম্যাম আমরা কি লিখবো তাহলে? এই টি স্ট্যাটিস্টিকটাকে বলা হয় ক্যালকুলেটেড ভ্যালু। এটা লেখেন, ক্যালকুলেটেড ভ্যালু। এইভাবে কি লেখা যায়? বোর্ড হলে কি সুন্দর করে আমি সব বোর্ডে লিখে দিতাম, আপনারা শুধু আমার বোর্ড দেখে দেখে লিখে ফেলতে পারতেন। জাস্ট লেখেন ইফ ক্যালকুলেটেড ভ্যালু ইজ, এটাকে বলা হয় ক্যালকুলেটেড ভ্যালু। আর
টেবিল থেকে আমি যেই মান পাবো সেটাকে বলা হয় টেবুলেটেড ভ্যালু। থেকে 15 এই মিনিট ক্যালকুলেটেড আর হাইয়েস্ট। টেবুলেটেড জিনিসটা কি বুঝতে পারছেন? রবিবার তো 10। এইটাকে বলা জি হয় ম্যাম। এখান থেকে যে ভ্যালুটা পাবো আমি একটা সেটাকে জুম বলা হয় মিটিং ক্যালকুলেটেড লিংক ভ্যালু। ক্রিয়েট মানে করে দিয়ে এই দিব কাল পরশুর স্ট্যাটিস্টিকটাকে বলা মধ্যে। হয় ক্যালকুলেটেড ভ্যালু, আর টেবিল থেকে যে ভ্যালুটা পাবো সেটাকে বলা হয় টেবুলেটেড ভ্যালু। তো কি আর কিছু জানার আছে বা তো তোমাদের যদি মনে হয় ক্যালকুলেটেড রবিবারে ভ্যালুটা পরে বলা হয় এক্সাম হবে? ছোট হয় মানে লেস দ্যান 8:30 বললাম না? টেবুলেটেড ভ্যালু, রাতে? কি লিখলাম শুধু এখানে লেখেন টেবুলেটেড ভ্যালু if calculated value is less than রাতে tabulated ছাড়া তোমরা value, দিনে দিতে চাও না? জি ম্যাম। লিখেছেন if ম্যাম রাতে হলেই calculated ম্যাম ভালো value হবে is রাতে less জানেন, দিলেই than ভালো হয়। tabulated value, দিনে তো ম্যাম ডিউটি then থাকে we জানেন। accept null 8:30 রাত 8:30। লিখেছেন জি ম্যাম। আর কিছু জানতে if চাও? calculated value is less than tabulated value then we accept null hypothesis, আর পরে আসসালামু 2 আলাইকুম ম্যাম। নম্বরে লেখেন if calculated value is greater than তোমাদের tabulated value লেট then মানে we তোমরা যারা মিড টাইমে reject null hypothesis। মানে হ্যাঁ বলো কে বলছো? ম্যাম মুর্শিদ বলছিলাম ম্যাম। হ্যাঁ হ্যাঁ ম্যাম রবিবারে ম্যাম 7টার সময় আমার আমার একটা ভাইবা ছিল। কোথায়? ম্যাম অনলাইনে একটা ভাইবা ছিল। ম্যাম 8:30 হলে ম্যাম সেই টাইমে যদি পড়ে যায় তাহলে তো ম্যাম আমি এটা দিতে পারবো না। এখন মুর্শিদ দেখো এখানে কিছু করার নাই, সবার একটা কমন টাইম ঠিক হয়েছে। এখন তুমি অন্য করছো তো এখন 8টা থেকে 8:30 অনেক বেশি সময়। 7টা থেকে 8:30 আমার তো পরীক্ষা, ওইটা তো ভাইবা। তুমি তো ওনাকে রিকোয়েস্ট করতে পারো যে আমাকে একটু আগে নিয়ে ছেড়ে দেন, আমাদের পরীক্ষা আছে। কিন্তু সহজে ম্যানেজ করার মতো বিষয়, কিন্তু আমি পরীক্ষার টাইম চেঞ্জ করলে এটা সবার টাইমে এলোমেলো হয়ে যাবে। আর আমার আরেকটা পরীক্ষা নিতে হবে, তোমাদের সাথে আমার আরেকটা কোর্স আছে, তো ওই পরীক্ষাটা আমি নিতে হবে। আমি হয়তো ওই দিনই নিবো, কয়েকদিন আগে পরে নিতে পারবো, আমি sure না। তো